আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ দূষণ। বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে মানুষ যতই সভ্যতার পথে অগ্রসর হয়েছে ততই মানব সভ্যতা এক ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে। এই সমস্যাই হচ্ছে পরিবেশ দূষণ। অতীতকালে পরিবেশ ছিল বিশুদ্ধ, কিন্তু সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে দাবানল, অগ্ন্যুৎপাত প্রভৃতি প্রাকৃতিক কারণ এবং অরণ্য ধ্বংস, জনবসতি বেড়ে যাওয়া, প্রচুর কলকারখানা, যানবাহন বেড়ে যাওয়া ইত্যাদি মনুষ্য সৃষ্ট কারণে প্রকৃতি তিনটি গুরুত্বপূর্ণ সম্পদ জল, বায়ু এবং মাটি প্রবলভাবে দূষণের কবলে পড়েছে। উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে ভারতের মতন উন্নয়নশীল দেশগুলিতেও দূষণের দ্রুত হারে বেড়ে চলেছে। দূষণ তাই একটা জ্বলন্ত সমস্যা। বিভিন্ন বিজ্ঞানী পরিবেশ দূষণের নানান রকমের সংজ্ঞা দিয়েছেন। বিজ্ঞানী ওডামের মতে পরিবেশ দূষণ হচ্ছে বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক এবং যৌগিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন, যা মানব সভ্যতাকে, যে কোনো প্রজাতির জীবনকে, কোনো একটা শিল্প প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো একটি সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে, তাকেই বলা হচ্ছে পরিবেশ দূষণ। সংক্ষেপে আমরা বলতে পারি দূষণ হল জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের একটা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, যা জীবজগৎ এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে। আর যেসব পদার্থ এই দূষণ ঘটাচ্ছে তাকে বলা হচ্ছে দূষক বা পলিউট্যান্ট। এবার আমরা বায়ু, জল, মাটি এবং শব্দ দূষণের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি বায়ু দূষণের ক্ষেত্রে। বায়ু দূষণ কাকে বলে? বিভিন্ন রকম প্রাকৃতিক কারণে বা মানুষের সৃষ্ট কারণে উদ্ভূত কঠিন বর্জ্য পদার্থ অথবা অপ্রয়োজনীয় কণা বা গ্যাসীয় পদার্থের ঘনত্ব বাতাসে যদি স্বাভাবিক অনুপাতের থেকে হ্রাস বা বৃদ্ধি পায়, তাহলে ওই প্রকার বায়ুকে দূষিত বায়ু বলা হয়। এবং যে পদ্ধতিতে বায়ু দূষিত হচ্ছে তাকে বলা হচ্ছে বায়ু দূষণ। এবার বায়ু দূষণের কারণ সম্পর্কে আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যেটা বায়ু দূষণ ঘটাতে পারে। এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটি ধোঁয়া, ধুলো বা এরোসেল হতে পারে। যানবাহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে যে কার্বন কণা থাকে তার আকার 10 মাইক্রোমিটারের থেকে কম হয়, সেই জন্য বাতাসের মধ্যে সেটা সূক্ষ্মভাবে ভেসে থাকতে পারে। বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ পর্যন্ত এগুলো থাকতে পারে। এই এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার হচ্ছে বায়ু দূষণের একটা অন্যতম প্রধান কারণ। এবার আমরা আলোচনা করব এর ফলাফল সম্পর্কে। প্রথমে আসি অ্যাসিড বৃষ্টি এবং তার পরিণতি। অ্যাসিডযুক্ত জল মাটিতে মিশলে মাটিতে বসবাসকারী যারা অণুজীব তারা মারা যায়। জলে মিশে জলজ উদ্ভিদ এবং তার প্রাণীদের ক্ষতি করে। বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন SO2, NO2 এই সমস্ত রাসায়নিক পদার্থগুলি বায়ুমণ্ডলে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়া করে H2SO4 এবং HNO3 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং সেই অ্যাসিড বৃষ্টির সঙ্গে নেমে আসে। দেখো বিক্রিয়াটা বলা হয়েছে SO2 plus H2O is equal to H2SO4, SO3 plus H2O is equal to H2SO4, 2NO2 plus H2O is equal to HNO2 plus HNO3। এবার এর প্রভাব আলোচনা করছি অ্যাসিড বৃষ্টি। প্রথমে মাটি বা মৃত্তিকার উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার প্রভূত ক্ষতিসাধন করে। কিছু অণুজীব আছে যারা মাটির পিএইচ এর পরিবর্তন সহ্য করতে পারে না এবং এই অ্যাসিড বৃষ্টির মাটির পিএইচ কে প্রচন্ড প্রভাবিত করে। সুতরাং এই অ্যাসিডের প্রভাবে অণুজীবদের
উৎসেচক নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং তার ফলে মারা যায় তারা। অরণ্য এবং গাছপালার উপর প্রভাব। এই অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার পাশাপাশি অরণ্য এবং গাছপালার উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে, খুব প্রভাব। গাছের পাতা ঝরে পড়ে, গাছ শুকিয়ে যায়। খাদ্যশস্যগুলোর ওপর জীব সার অর্থাৎ বায়ো ফার্টিলাইজার এবং চুন প্রয়োগ করে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব। আর শস্য ক্ষেত্রে লাইমস্টোন প্রয়োগ করে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা হয় এবং পিএইচ এর মাত্রাকেও স্থায়ী করা হয়। এর পরবর্তী ফলাফল হচ্ছে মানব স্বাস্থ্যের উপর তার কি প্রভাব। মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টি সরাসরি কোনো প্রভাব বিস্তার করে না, কিন্তু বৃষ্টির জলে অ্যাসিড অত্যন্ত লঘু মাত্রায় যেহেতু থাকে, এই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের উপাদানগুলি অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকে। সেই সকল উপাদানের মাত্রা যখন বেড়ে যায় তখন মানবদেহের হৃৎপিণ্ড বা ফুসফুস জনিত বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখতে পাওয়া যায় এবং এছাড়া অ্যাজমা, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ সৃষ্টি হয়। এবং অন্যান্য আরো কিছু প্রতিকূল প্রভাব রয়েছে অ্যাসিড বৃষ্টির। যেমন এই অ্যাসিড বৃষ্টির ফলে বড় অট্টালিকা, ঐতিহাসিক স্মৃতিসৌধ যেগুলো লাইমস্টোন বা মার্বেল দ্বারা নির্মিত, তাদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বেশি, ফলে এরা অত্যাধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টি জলমধ্যস্থ যে অ্যাসিড সেটা ক্যালসিয়াম যৌগের সঙ্গে বিক্রিয়া করে এবং পাথর থেকে জিপসাম উৎপন্ন করে। বিক্রিয়াতে দেখো ক্যালসিয়াম কার্বনেট তার সঙ্গে H2S উপর বিক্রিয়া করেছে, ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং H2O অর্থাৎ জল উৎপন্ন করেছে। এরপরে আমরা আসি ফুসফুসের বিভিন্ন রোগের ক্ষেত্রে। বায়ু দূষণের ফলে হাঁপানি, এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি প্রভৃতি বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ হয়। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জলদূষণ অর্থাৎ ওয়াটার পলিউশন। জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য মিশ্রিত হওয়ায় যদি জলের ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যসমূহ পরিবর্তিত হয়, তার ফলে জলজ প্রাণী, উদ্ভিদ এবং মানুষের ক্ষতির আশঙ্কা যদি দেখা যায়, তবে জলের এরকম দূষণকে বলা হচ্ছে জলদূষণ। এবার আমরা জলদূষণের কারণ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ। কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনের জন্য নানা রকম রাসায়নিক সার যেমন অ্যামোনিয়া, ইউরিয়া এবং বিভিন্ন কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক, তার মধ্যে প্রধান হচ্ছে ডিডিটি অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, বিএইচসি বেনজিন হেক্সাক্লোরাইড, এনড্রিল, পলিডল ইত্যাদি স্প্রে করা হয়। এবং কৃষিক্ষেত্র থেকে এই সমস্ত সার এবং কীটনাশক জলে ধুয়ে গিয়ে পুকুর এবং নদীর জলেতে এসে পড়ে এবং জলকে দূষিত করে। এরপরে হচ্ছে জীবাণু। পুকুর, নদী ইত্যাদির পাড়ে মলমূত্র ত্যাগ করলে বা মরা পশু পাখির দেহ যদি ফেলা হয় পুকুরে, সঞ্চিত বর্জ্য ইত্যাদিও যদি জলে মিশে যায়, সেই সমস্ত বর্জ্যে প্রচুর ক্ষতিকারক জীবাণু থাকে এবং এইসব জীবাণু জলের সঙ্গে মিশে যায় এবং জলকে দূষিত করে। আচ্ছা, এরপরে এর ফলাফল অর্থাৎ জল দূষণের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে রোগ। দূষিত জল পান করে নানা রকম জলবাহিত রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড, আমাশয়, উদারময় ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে মানুষ। এরপরে আসি ইউট্রফিকেশন। জলাশয়ে ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট ইত্যাদি যদি মিশে, তাহলে জলজ উদ্ভিদে বিশেষ করে শৈবালদের ব্যাপক ক্ষতি হয়। ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখতে পাওয়া যায়। এই যে পদ্ধতি, একে বলা হচ্ছে ইউট্রফিকেশন। এর কারণ, আবর্জনা শোধন কেন্দ্রের নির্গত যে অজৈব পরিবেশ জলাশয়ে মিশলে মৃত্তিকার ক্ষয়জনিত কারণে কোনো উর্বর বস্তু জলে মিশলে জলাশয়ের আবর্জনা ফেলার ফলে অজৈব পরিবেশকের মাত্রাটা বৃদ্ধি পায়।
এবং এর ফলে ইউট্রোফিকেশন ঘটে। এবার এর ক্ষতি, এর ফলে কি ক্ষতি হচ্ছে? শৈবালের বৃদ্ধি ঘটে, অক্সিজেনের পরিমাণ কমে যায়, শৈবালের তার ফলে পচন ঘটে, জল দূষিত হয় এবং একে বলা হচ্ছে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। জল দূষণের ফলে জলজ প্রাণীর যেমন মৃত্যু হয়, তেমনি গবাদি পশুও এই জল পান করে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মৃত্যুও হতে পারে। একটা বিশেষ বিষয় জানার জন্য বলে রাখছি, বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এটা কি? জলে উপস্থিত জৈব উপাদানগুলিকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার হয় তাকে জৈব অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অর বিওডি বলা হয়। জলের উৎকর্ষ নির্ধারণে বিওডির ভূমিকা অনস্বীকার্য। এবার আমরা আলোচনা করব মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ বা সয়েল পলিউশন নিয়ে। প্রথমে বলি কাকে মাটি দূষণ বলা হয়। বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, জীববস্তুর মৃতদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি দূষক পদার্থ মাটিতে মিশলে মাটির স্তরের যে ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যের অবাঞ্ছিত এবং ক্ষতিকর পরিবর্তন বা ক্ষয় সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে মাটি দূষণ। এবারের কারণ, প্রথমে হচ্ছে জীবাণু। মাটিতে আমরা বিভিন্ন আবর্জনা, পচা গলিত প্রাণীর মৃতদেহ, শিল্পজাত বর্জ্য ইত্যাদি নিক্ষেপ করি। এই পদার্থ থেকে বিভিন্ন জীবাণু মাটিতে প্রবেশ করে এবং মাটির দূষণ ঘটায়। এরপরে আসি রাসায়নিক পদার্থতে। মাটিতে বিভিন্ন রাসায়নিক সার যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, কীটনাশক যেমন BHC, DDT, আগাছা নাশক যেমন 2,4-D, সিমাজিন মাটিতে মিশে মাটির দূষণ ঘটায়। এরপর আমরা আলোচনা করব এই মাটি দূষণের ফলাফল সম্পর্কে। প্রথমে আসে মানুষের ওপর এটা কি প্রভাব বিস্তার করে। মাটিতে উপস্থিত বিভিন্ন জীবাণু, ভাইরাস, কৃমি এগুলো মানব দেহে প্রবেশ করে এবং আমরা তার ফলে রোগাক্রান্ত হই। মাটিতে মিশে থাকা টিটেনাসের জীবাণু, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, আমাদের কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে যদি প্রবেশ করে তাহলে আমরা টিটেনাসে আক্রান্ত হই। আবার মাটিতে মিশে থাকা পারদ, সীসা, ক্যাডমিয়াম প্রভৃতির বিষক্রিয়া থেকে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায়। যেমন সীসা থেকে অর্থাৎ লেড থেকে ডিসগ্লেক্সিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাই, পারদ থেকে মিনামাটা রোগ হয়। মাটি থেকে ক্ষতিকারক জীবাণু সাধারণত স্পর্শ এবং প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এরপরে আসে জীব বিবর্ধন। বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রত্যেকটি খাদ্য স্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এইভাবে গাঢ়ত্বের মাত্রা বেড়ে যাওয়াকেই বলা হচ্ছে জীব বিবর্ধন। বিগত কয়েক দশক ধরে ফসলে পেস্ট দমনের জন্য এবং মশা দমনের জন্য ব্যাপক হারে DDT অর্থাৎ ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন ব্যবহার করা হচ্ছে এবং তার ফলে এটিকে বাতাসে, জলে, মাটিতে পরিমাণযোগ্য পরিমাণে পাওয়া যায়। শুধু তাই নয়, এটি প্রথম খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে সেখান থেকে কয়েক হাজার মাইল দূরেও এদের অস্তিত্ব পাওয়া যায়। DDTর কোনো প্রকার কিন্তু পরিবর্তন ঘটে না। পুকুর, নদী এবং হ্রদের জলে আপতিত এই জলাশয়ের যে উদ্ভিদ থাকে তাদের দ্বারা এটা শোষিত হয়। জলে দ্রবীভূত DDT ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে প্রবেশ করে এবং সেখান থেকে জু প্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, এমনকি মাছ ভক্ষণকারী পাখি এবং মানুষের দেহতেও প্রবেশ করে। খাদ্য শৃঙ্খলে DDT যে শুধুমাত্র এক খাদক থেকে অন্য খাদকে প্রবেশ করে তা নয়, এদের গাঢ়ত্ব কিন্তু ধীরে ধীরে বহুগুণে বৃদ্ধি পায়। তাহলে খাদক থেকে খাদকে DDTর যে এইভাবে ধীরে ধীরে গাঢ়ত্ব বেড়ে যাওয়ার ঘটনা, একেই বলা হচ্ছে DDTর জীব বিবর্ধন।
দেখো এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে বলা হয়েছে জলে দ্রবীভূত ডিডিটি 0.01 পার্টস পার মিলিয়ন অর্থাৎ ppm। ফাইটোপ্ল্যাঙ্কটনের সেই ডিডিটি হয়ে যাচ্ছে 0.024 ppm। জু প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে সেই ডিডিটির পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 0.123 ppm। মাছের দেহে সেই ডিডিটির পরিমাণ হচ্ছে 1.05 to 12 ppm অর্থাৎ 12 ppm। আর মৎস্যবিক পাখির ক্ষেত্রে সেই ডিডিটির পরিমাণ প্রায় 100 ppm হয়ে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে এর গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা আলোচনা করব শব্দ দূষণ নিয়ে। প্রথমে বলি শব্দ দূষণ কাকে বলে। মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত সুরবর্জিত কর্কশ শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় এবং শরীর এবং মনের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে শব্দ দূষণ। এবার আমরা আলোচনা করব শব্দ দূষণের কারণ নিয়ে। প্রথমে আসি যানবাহন। বিভিন্ন রকম যানবাহনের হর্নের তীব্র আওয়াজ শব্দ দূষণের একটা অন্যতম প্রধান কারণ। এবার আসি শিল্পে। বিভিন্ন প্রকার কলকারখানাতে যন্ত্রের আওয়াজ শব্দ দূষণের একটা অন্যতম কারণ। শব্দ দূষণ সৃষ্টিকারী উল্লেখযোগ্য কতগুলি কারখানা হলো ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তৈরির কারখানা, টেক্সটাইল লুম, নিউজ পেপার প্রেস, গাড়ি সারাইয়ের কারখানা ইত্যাদি। এরপরে আসব শব্দ দূষণের ফলাফল। ফলাফলের প্রথমেই হচ্ছে মানুষের উপর প্রভাব। শব্দ মানুষের উপর যেসব বিরূপ প্রভাব বিস্তার করে তাদের মধ্যে দুটো উল্লেখযোগ্য হলো শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। কান হচ্ছে মানুষের শ্রবণ যন্ত্র বা শ্রুতি যন্ত্র বা শ্রবণ গ্রাহকও বলতে পারি। দীর্ঘদিন যদি 100 ডেসিবেল শব্দের মধ্যে বাস করা হয় তাহলে বধিরতা দেখা যায়। 100 ডেসিবেলের ফলে শব্দের ফলে অন্তঃকর্ণের শ্রুতিযন্ত্র নষ্ট হয়ে যায়। আবার 160 ডেসিবেল মাত্রার বিকট আওয়াজে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। এবার আসি হৃদযন্ত্রের উপর প্রভাব। দীর্ঘস্থায়ী বিকট আওয়াজ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। এতে হৃদস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায়, রক্তের শ্বেত রক্তকণিকার মাত্রা বেড়ে যায় এবং ধমনীর রক্তচাপও বেড়ে যায়। এবার আমরা আসবো অন্যান্য প্রাণীর উপর প্রভাবে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা জোরে শব্দ সহ্য করতে পারে না। শব্দের আওয়াজ প্রাণীদের বিরক্তির কারণ হয়, এরা ভয় পায় এবং অন্যরকম আচরণ করে। কুকুর বেড়াল সামান্য পটকার শব্দতেও ভয় পায়, আবার জোরে আওয়াজে অনেক সময় এরা বধির হয়ে যায়। দেখা গেছে বন্য প্রাণীরা শব্দ দূষণে মানুষের থেকে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশে অতিরিক্ত শব্দ বা কোলাহল সৃষ্টি হলে বন্য প্রাণীরা শিকার বা শিকারীকে চিহ্নিত করতে পারে না, তার ফলে অনেক সময় তারা মৃত্যুমুখে পতিত হয়। অতিরিক্ত শব্দ দূষণ হলে তারা শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে না। বিশেষ করে প্রজনন ঋতুতে তারা সঙ্গীদের ডাক শুনতে পারে না, তার ফলে প্রজননে ব্যর্থ হয়। সাধারণত বন্য প্রাণীর শ্রবণ ক্ষমতা মানুষের থেকে অনেক গুণ বেশি। বাড়িতে পোষা কুকুর, বেড়াল বা পাখিরা শব্দ দূষণের ফলে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। আজ এতটুকুই থাকলো। এর পরের টপিক আমি পরের দিন আলোচনা করব।